আওয়ামী লীগ ও ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের ১৬ বছরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সহ শত শত মানুষ গুম হয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছে। সেই কমিশনের কাছে গুমের অভিযোগ এসেছে ১,৬৭৬টি। প্রাথমিকভাবে এর মধ্যে ৭৫৮টি অভিযোগ পর্যালোচনা করেছে কমিশন। এই ১৬ বছরে সবচেয়ে বেশি গুমের ঘটনা হয়েছে ২০১৬ সালে ১৩০টি। এছাড়া ২০০৯ সালে ৫, ২০১০ সালে ১৯, ২০১১ সালে ২৩, ২০১২ সালে ৩৬, ২০১৩ সালে ৭৩, ২০১৪ সালে ৪৫ এবং ২০১৫ সালে ৭৮, ২০১৭ সালে ৮৪, ২০১৮ সালে ৮৯, ২০১৯ সালে ৩৬, ২০২০ সালে ১৮, ২০২১ সালে ২৫, ২০২২ সালে ৪২ এবং ২০২৩ সালে ৩৪ ও ২০২৪ সালে ২১টি গুমের অভিযোগ এসেছে। গুমের শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা ডিবি, সিসিটিসি, ডিসিএফআই ও এনএসআই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুম সংস্কৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কেউ কিছু বুঝতে না পারে। উদাহরণ হিসেবে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নিজেদের বদলে অন্য সংস্থার পরিচয় দেওয়া হতো, যেমন ডিজিএফআই হলে র্যাবের পরিচয় দেওয়া হতো, আর র্যাব হলে পরিচয় দিত গোয়েন্দা পুলিশের ডিবি। একটি বাহিনী তুলে নিয়ে আসার পর অন্য বাহিনীর কাছেও বন্দী থাকতো, এরপর হত্যা বা মুক্তি দিত তৃতীয় কোনো বাহিনী। গুমের শিকার এক ব্যক্তির কল রেকর্ড থেকে দেখা যায়, তাকে তুলে নেওয়ার কিছুক্ষণ পর তার মুঠোফোনের প্রথম অবস্থান শনাক্ত হয় ডিজিএফআই এর সদর দপ্তরে। এরপর তাকে নেওয়া হয় ঢাকার র্যাবের একাধিক আটক কেন্দ্রে। কয়েক মাস পর তাকে চট্টগ্রামের র্যাব ৭ এর গ্রেফতারের কথা জানানো হয়। এতে বোঝা যায়, গুমের শিকার কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া গেলেও তাকে কোনো বাহিনী তুলে নিয়েছিল তা বোঝা খুব কঠিন। এসব কারণে গুমের শিকার ব্যক্তিকে হত্যায় যারা সরাসরি জড়িত তারাও জানতেন না কাকে হত্যা করা হয়েছিল, অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটেছে। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে এসব তথ্য উচ্চপদস্থ কর্মকর্তারা গোপন রাখতেন। এর মাধ্যমে কখনো যাতে নেতৃস্থানীয় কাউকে তদন্তের মুখোমুখি হতে না হয় এবং দায়ীদের বিচার করা না যায় সে বন্দোবস্ত করা হতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন বাহিনীর মধ্যে হাত বদল এবং বাহিনীর এলাকায় অন্য বাহিনীর তৎপরতা ও এসব তৎপরতার নির্দিষ্ট কোনো একটি সীমানা না থাকায় গুমের ঘটনাগুলোর তদন্ত জটিল করে তুলেছে। গুমের শিকার ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে কমিশন জানতে পেরেছে, গুমের ক্ষেত্রে নজরদারির প্রধান হাতিয়ার ছিল মুঠোফোনের প্রযুক্তি। কমিশনকে দেওয়া সাক্ষাৎকারে র্যাব ও সামরিক কর্মকর্তারা এই ইঙ্গিত দিয়েছেন যে টার্গেট করা ব্যক্তির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করার কাজ মুঠোফোনে নজরদারি করা ছাড়া অসম্ভব। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি নামে একটি স্বাধীন নজরদারি সংস্থা প্রতিষ্ঠা করার আগে এর পূর্বসূরি ন্যাশনাল মনিটরিং সেন্টারের এনএমসি মাধ্যমে নজরদারি করা হতো। এর অবস্থান ছিল ডিজিএফআই সদর দপ্তরে। শুধু নজরদারির কাজে ব্যবহৃত প্রযুক্তি পদ্ধতি র্যাব ও ডিবির মতো অন্য বাহিনীর কাছে সরবরাহ করত ডিজিএফআই। ন্যাশনাল মনিটরিং সেন্টারে নজরদারি প্রযুক্তি পরিচালনা করতে বিভিন্ন সংস্থার সদস্যদের রাখা হতো। পালা করে এই দায়িত্ব পালন করতেন। ডিজিএফআই এর সাবেক একজন মহাপরিচালক ডিজি কমিশনকে বলেন, নজরদারির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কারিগরি সহযোগিতা দিত ডিজিএফআই। সব ঘটনা নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বিতভাবে গুমের ঘটনায় জড়িত থাকার বিষয়টি তুলে ধরেছে। টিএমসি প্রতিষ্ঠার পর নজরদারি তৎপরতাগুলো স্বাধীন এই সংস্থার একক কর্তৃত্বে চলে আসে। তবে প্রাথমিক কিছু প্রতিবেদন থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নজরদারি করার কিছু ক্ষমতা এখনো নির্দিষ্ট বাহিনীর কাছে রয়ে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর অন্যতম কারণ, এই সংস্থাগুলোর নজরদারি করার আইনি কোনো ক্ষমতা নেই। আইনি ক্ষমতা না থাকার পরও গুমের শিকার বেশ কিছু ব্যক্তির কথা জানা গেছে। ধরে নিয়ে যাওয়ার আগে থেকেই তাদের উপর নজরদারি চলত। উদাহরণ হিসেবে গুমের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
একজন জানান, স্ত্রীর দাঁতের চিকিৎসা নিয়ে তার সঙ্গে মুঠোফোনে কথোপকথনের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। এর মাধ্যমে তিনি বুঝতে পারেন ধরে নিয়ে যাওয়ার আগে থেকে তার উপর নজরদারি চলছিল। গুমের শিকার আরও একাধিক ব্যক্তি জানান, ধরে নিয়ে যাওয়ার আগে তাদের মুঠোফোনে সন্দেহজনক কল আসে। কল আসতো কিন্তু অপর প্রান্তে কেউ কথা বলতো না। টার্গেট করা ব্যক্তিদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার জন্যই এই ধরনের কল করা হতো। একজন প্রত্যক্ষদর্শী জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিভাবে একটি কক্ষে ঢুকেছিলেন। কক্ষে ঢুকে তারা সেখানে থাকা সবার মুঠোফোন সারিবদ্ধভাবে রাখার নির্দেশ দেন। এরপর একটি মুঠোফোনে কল আসে। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানতে চায় ফোনটি কার। ফোনের মালিককে শোনার পর তাকে তুলে নিয়ে যাওয়া হয়।